হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় মির্জা ফখরুলের বিরুদ্ধে 11টি মামলা হয়। এর মধ্যে 8টি পল্টন থানায় আর বাকি 3টি রমনা মডেল থানায়। পুলিশ সদস্যরা আর তখন স্থানীয় লোকজনের হামলায় এক পুলিশ সদস্য সহ 2 জন গুরুতর আহত হয়। বর্তমানে তারা হাসপাতালে। পরে পুলিশ বাদী হয়ে 20 জনের নাম উল্লেখ করে মামলা করে। সরকার পতনের এক দফা দাবিতে দ্বিগুণ শক্তি নিয়ে ফের মাঠে নামছে বিএনপি। এবার আন্দোলনে যুক্ত হবে নতুন কিছু ধারা এবং কর্মসূচি হবে আরো জোরদার। খুঁজে বের করা হচ্ছে দলের স্বার্থে কারা বেশি কাজ করছেন তাদেরও। সবচেয়ে লাভজনক ব্যবসা এই মুহূর্তের, মানে দুটো ব্যবসা, দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলে দুটোই করছিলেন। একটা হচ্ছে সরকারি চাকরি করা আর একটা হচ্ছে রাজনীতি করা। তিনি আওয়ামী লীগের হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দর্শক মণ্ডলী, এইমাত্র পাওয়া তাজা খবর আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চলেছি। আবারও মাঠে আন্দোলনে নেমে গিয়েছেন বিএনপি। সরকার পতনের উদ্দেশ্যে তারা একের পর এক আন্দোলন করছেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আসলে ঢাকা নয়াপল্টনে সমাবেশের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করতে আসার সময় এক পুলিশ সদস্য নাকি আহত হয়েছেন, এমনকি জানা গিয়েছে তিনি নাকি নিহত হয়েছেন। দর্শক মণ্ডলী, বিষয়টুকু কতটুকু সত্য আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন। দর্শক মণ্ডলী, এই ভিডিও জুড়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, অনেক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা রয়েছে। আপনারা খুবই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। দর্শক, বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব, আপনাদের সম্পূর্ণ ভিডিওটুকু দেখাবো। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যেন ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়। দর্শক মণ্ডলী, তাহলে চলেন আমরা ভিডিওটি দেখে আসি। দ্বিগুণ শক্তি নিয়ে ফের মাঠে নামছে বিএনপি। এবার আন্দোলনে যুক্ত হবে নতুন কিছু ধারা এবং কর্মসূচি হবে আরো জোরদার। খুঁজে বের করা হচ্ছে দলের স্বার্থে কারা বেশি কাজ করছেন তাদেরও। এমনকি গুঞ্জন শোনা যাচ্ছে সরকার হটানোর দাবি সফল করতে দীর্ঘদিনের শরিক জামায়াতে ইসলামীকেও জোটবদ্ধ করার। বিস্তারিত ফারজানা লিনার প্রতিবেদনে। সরকার পতনের এক দফা দাবিতে এবার দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এজন্য আরও সুসংগঠিত হয়ে আন্দোলন সফল করতে কেন্দ্র থেকে তৃণমূল সব পর্যায়ে বলা হয়েছে। কর্মসূচি প্রণয়ন এবং তা বাস্তবায়নে এবার সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনে কি দুর্বলতা ছিল সেসব চিহ্নিত করে আগের থেকে আরও সুসংগঠিত প্রক্রিয়ায় বিএনপি এবার আন্দোলন করবে বলে জানিয়েছে। নেতাকর্মী ও শরিকদের অন্ধকারে না রেখে সবার মত নিয়ে চূড়ান্ত করা হচ্ছে নতুন কর্মসূচি। আপাতত ঢাকায় টানা আন্দোলনের পরিবর্তে জেলা ও বিভাগীয় পর্যায়ের সমাবেশ, পদযাত্রা সহ শান্তিপূর্ণ কর্মসূচি দিতে চায়। সময় ও সুযোগ বুঝে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই দাবি আদায়ের পরিকল্পনা দলটির। নতুন কর্মসূচি প্রণয়নে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল ও জোট নেতাদের মতামত নেওয়া হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার আবারও একতরফা নির্বাচন করার পায়তারা করছে, কিন্তু এবার সেই সুযোগ পাবে না। গণ আন্দোলনে সরকারকে বিদায় নিতেই হবে, কারণ ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় দেশের মানুষ জেগে উঠেছে। সরকারের পদত্যাগে এক দফা দাবিতেই শিগগিরই ঘোষণা করা হবে নতুন কর্মসূচি। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই নিশ্চিত করা হবে এ সরকারের পতন। এদিকে সমমনা দলগুলোর একাধিক শীর্ষ নেতা জানান, বিএনপির দীর্ঘদিনের জোট শরিক ছিল জামায়াতে ইসলামী। যুগপৎ আন্দোলনে তাদেরও যুক্ত করার প্রয়োজনীয়তার কথা উঠেছে বিভিন্ন ফোরামের বৈঠকে। জামায়াতকে সঙ্গে নিতে বিএনপিতে পক্ষে বিপক্ষে দুটি গ্রুপ থাকলেও আন্দোলন ও ভোটের মাঠে তাদের গুরুত্ব অনুধাবনের কথা বিবেচনায় নেওয়ারও প্রসঙ্গও ওঠে। বিএনপির সাথে জামাতের জোটবদ্ধ হওয়ার কথা এখনো গুঞ্জন মনে হলেও এর অনেকটাই সত্যতা পাওয়া যায় অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে সাজার সমালোচনা করে জামায়াতে ইসলামীর দেয়া বিবৃতির মধ্য দিয়ে। অবস্থান কর্মসূচির অনেকাংশে ব্যর্থতা মেনে নিয়েই সেই কর্মসূচিতে নেতাদের কার কি ভূমিকা ছিল সেসব ইতোমধ্যে দলের হাইকমান্ড বিভিন্নভাবে খোঁজ নিয়েছেন। আগামী দিনের আন্দোলন কর্মসূচির সফলে সমন্বয়কে বেশি গুরুত্ব দিতে চায় বিএনপি। সেভাবেই কেন্দ্র থেকে তৃণমূল নেতাদের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। সব প্রস্তুতি নিয়েই এবার মাঠে নামা হচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানান, সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে দেশের জনগণ ফুঁসে উঠেছে। এ সরকারকে আর এক মুহূর্ত দেখতে চায় না জনগণ। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হামলা চালিয়ে তা দমন করা যাবে না। রাজনীতি হচ্ছে কৌশলের খেলা। সেই খেলায় বিএনপি আপাতত এগিয়ে রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে এক দফা আন্দোলনে আমরাই জয়ী হব।
ফারজানা লিনা, রাখবেন এই ক্ষমতা পার্মানেন্ট নয়, আর বেগম খালেদা জিয়া জেলে বন্দি আছে তাও পার্মানেন্ট নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত আজকের এই মানববন্ধনে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের মূর্ত প্রতীক, এই বাংলাদেশের রাজনীতিকে যিনি একটা ধারাবাহিকভাবে সম্মান এবং ইজ্জতের সহিত এই জনগণকে মুক্তির আন্দোলনে নিয়ে এসেছিলেন, গণতন্ত্র পুনরুদ্ধার লড়াই সংগ্রামে যিনি বরাবরই আপোষণ ভূমিকা পালন করে আসছেন। আপনারা জানেন দীর্ঘদিন তিনি অন্যায়ভাবে কারাগারে থাকলেও এখনো তিনি অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হসপিটালে বন্দি বলা চলে, বন্দি অবস্থায় রয়েছেন। তার মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, বেগম সেলিমা রহমান সহ, ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সহ বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা আমার, আজকে বক্তব্য বেশি দিব না। 29 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা বিএনপির পক্ষ থেকে নতুন কর্মসূচির উদ্যোগ নিয়েছি। আপনারা জানেন 28 অক্টোবর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি নাই। আমাদের উপর এই ফ্যাসিবাদী সরকার স্টিম রোলার চালিয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। 7ই জানুয়ারি তারা আবারও একদলীয় নির্বাচন করে আজকে ক্ষমতার মসনদে বসে আছে। মনে রাখবেন এই ক্ষমতা পার্মানেন্ট নয়। এক ছাগলকাণ্ড এমন সব পরিস্থিতি তৈরি করছে যেটা দিয়ে এই রাষ্ট্রকে আমরা আবার নতুন কিছু উদাহরণের মাধ্যমে চিনতে পারছি। এই যে না জানা আমাদের নতুন না, আমরা যারা রাষ্ট্র বোঝার চেষ্টা করি, বুঝি, তারা অনেক আগে থেকেই জানি, কিন্তু এমন কতগুলো ঘটনা উঠে আসছে যেগুলো আমাদেরকে আবার নতুন করে এই রাষ্ট্র ঠিক কোন জায়গায় চলে গেছে, কি পর্যায়ে আছে সেটা বুঝতে আমাদের সাহায্য করে। কথা বলতে চাই সম্প্রতি ছাগলকাণ্ডের মতিউর, এভাবে সবাই চেনেন, এনবিআর কর্মকর্তা, তার প্রথম স্ত্রী, আমরা এখন জানি তার আরেকজন স্ত্রী আছে যার সন্তান ইফাত ছাগল কিনতে গিয়ে যাবতীয় ঘটনা ঘটেছে। তার প্রথম স্ত্রী একজন সরকারি কলেজের টিচার ছিলেন, পরে সেটা ছেড়ে দিয়ে সবচেয়ে লাভজনক ব্যবসা এই মুহূর্তের, মানে দুটো ব্যবসা, দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলে দুটোই করছিলেন। একটা হচ্ছে সরকারি চাকরি করা, আর একটা হচ্ছে রাজনীতি করা। তিনি আওয়ামী লীগের হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান হিসাবে। তার সম্পদের বিরাট লম্বা ফিরিস্তে আমাদের সামনে এসছে, সেই বিরাট তালিকা, আমরা সেই দিকে আজকে যাচ্ছি না। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকে কথা বলছি একটা ইস্যু নিয়ে। তিনি বেশ কিছুদিন একরকম আত্মগোপনে ছিলেন, তিনি তার কার্যালয়ে যাননি। তার পরবর্তীতে এসে গতকাল বা পরশু উনি একটা প্রোগ্রামে গেছেন, সেই প্রোগ্রামে গিয়ে কিছু কথা বলেছেন, সেটি আলোচনার বিষয়। আমি একটু পড়ি। অন্যদিকে খবরের শিরোনামে উঠে আসছেন মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকিও। বৃহস্পতিবার 27 জুন নরসিংদীতে নিজ উপজেলা 2টি অনুষ্ঠানে প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। সেখানে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল, আবার অনুষ্ঠানস্থলের বাইরেও সাংবাদিকদের এড়িয়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাড়িতে ওঠার সময় দাম্ভিকতার সুরে লায়লা কানিজ লাকি বলেন, বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করে এখানে এসেছি, পাছে লোকে কত কিছুই তো বলে, তাতে কিছু আসে যায় না এই চেয়ারম্যান লাকির। আমি যেটা আবার পড়ি, বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করেই এখানে এসেছি, পাছে লোকে কত কিছুই বলে, তাতে কিছু যায় না, আসে যায় না এই চেয়ারম্যান লাকির। এই আলাপটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, ট্রোল হচ্ছে, সাংবাদিক কিনতে কত টাকা লাগে, কি হয়, একটা ছাগলের দাম দিয়ে 12 লাখ টাকা দিয়ে কজন সাংবাদিক কেনা যায়, ইত্যাদি ইত্যাদি ট্রোল হচ্ছে। আমরা ট্রোল করি ইদানিং, আমি প্রায় বলেছি যে আমাদের বিভৎসতা এমন পর্যায়ে চলে গেছে, এখন আর সিরিয়াস কথা না বলে আমাদের ট্রোল বেরিয়ে যায়। যাই হোক, আমরা একটু এই ব্যাপারটাকে নিয়ে একটু কথা বলি। প্রথমে প্রশ্ন করি, এই চেয়ারম্যান আসলে কি বড় বড় সাংবাদিক ম্যানেজ করেছিলেন? বা এই প্রশ্ন আমরা করতে পারি যে প্রত্যক্ষদর্শীদের বরাতে দেশের জাতীয় মিডিয়াগুলোই গুরুত্বের সঙ্গে নিউজ পাবলিশ করেছে, আমরা এটাকে ধরে নিতেই পারি, প্রায় নিশ্চিতভাবে উনি এটা বলেছেন। আর উনি যদি এরকম কিছু না বলেও থাকেন, তাত্ত্বিকভাবে যদি তর্কের খাতিরে ধরে নেই, কিন্তু এইরকম মানুষদের কি সাংবাদিক কিনে ফেলার কথা, ফেলতে পারার কথা? এই আলোচনাটা আমরা রাদার করি।
এই আলোচনাটারই মুখ খুলে দিয়েছে বলা যায় ওনার এই মন্তব্যটা। যে ধরনের রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা এই মুহূর্তে আমরা বসবাস করছি, একটা চরম স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা, যেটা আস্তে আস্তে টোটালিটারিয়ান হয়ে উঠছে, সে সব কিছু গ্রাস করে ফেলছে রাষ্ট্রযন্ত্র। যারা ক্ষমতায় থাকছে তারা আর কোনো জায়গা আসলে ছাড়ছে না। ফলে আলটিমেটলি যেটা দাঁড়ায়, এর কবলে আসলে সবাইকেই পড়তে হয়, কোনো না কোনো ফর্মে তার সাথে কমপ্লাই করতে হয়। যেমন এই চেয়ারম্যানের কথা বলছি, এই চেয়ারম্যানের বিরাট কি রিসোর্ট আছে, সেই রিসোর্টে গিয়ে অসামাজিক কার্যকলাপ হয়, সেটার জন্য ঘন্টা হিসাবে ভাড়া দেওয়া হয়, এরকম রিপোর্ট আমরা পত্রপত্রিকায় দেখেছি। দরকার নেই, জাস্ট তার সম্পত্তি কি পরিমাণ আছে, কোত্থেকে তিনি এই সম্পত্তি করেছেন, কিভাবে করেছেন, নিউজ হতে পারতো। এই তথ্য কি ছিল না? ছিল, প্রকাশ্যে ছিল। কিভাবে উনি সেই অর্থ আওয়ামী লীগের রাজনীতিতে না থেকে হঠাৎ করে এসে জুড়ে বসে চেয়ারম্যান হয়ে গেছেন, এগুলো প্রত্যেকটা তথ্য সাংবাদিকদের নখদর্পণেই থাকার কথা, অন্তত ওই এলাকায় যেসব সাংবাদিক থাকেন। মতিউর যা করেছে, মতিউরের যা তথ্য এখন বেরোচ্ছে, সব তথ্য তো জানা থাকার কথাই ছিল। জানাব মাহফুজ আনাম ডেইলি স্টারের সম্পাদক সম্পর্কে আমি একটা কথা একটু আবার কোট করে ভিডিও করেছিলাম, ওটা নিয়ে বেনজির সম্পর্কে উনি বলেছিলেন যে বেনজির সম্পর্কে সব তথ্য মিডিয়া জানতো, মিডিয়া সাহস করেনি সেগুলো বলার জন্য। আমাদের মনে আছে না? তার মানে ব্যাপারটা হচ্ছে এই, সাংবাদিকদের কাছে এই তথ্যগুলো অজানা থাকার কথা না। এবং এই চেয়ারম্যান যা বলছেন, যা পার্সোনাল বেটাসে যা বলছেন, উনি সঠিক বলছেন। সাংবাদিকদেরকে মোটা দাগে আপনি যদি ম্যানেজ না করেন, আপনার পক্ষে এই রকম দুর্নীতি করে যাওয়া সম্ভব না। মানে দুর্নীতির টাকা বেসুমার যদি আপনি করেন, আপনাকে কতগুলো কাজ করতে হয়। আপনি যাদের সাথে বাটোয়ারা করেন, এর মধ্যে আপনার উপরস্থ মানুষ আছেন যারা আপনাকে তদন্ত করতে পারে, তাদেরকে, পলিটিক্যাল কিছু লোকজনকে এবং সাংবাদিকদেরকেও কিছু বকরা আসলে দিতে হয়। না দিলে আপনার পক্ষে এটা চালিয়ে যাওয়া খুব সোজা হয় না। আমরা এমন আলাপত আমাদের চারপাশে প্রচুর শুনি যে সাংবাদিকরা তথ্য নেন, তথ্য নিয়ে একরকম সেটা দেখিয়ে তথ্য প্রকাশ করবেন কি করবেন না সেটার মাধ্যমে উপার্জন করেন। সুতরাং এই চর্চাগুলো দীর্ঘদিন থেকে আমাদের এখানে আছে। আমাদের মনে থাকার কথা, কিছুদিন আগে ন্যাশনাল ব্যাংকে একটা সভায় শেষ হওয়ার পর সাংবাদিকদেরকে একটা খাম দেওয়া হয়েছিল, যেখানে 5,000 টাকা দেখা গেছে। টাকা আরো বেশি দেওয়ার নাকি পরিকল্পনা ছিল তাদের ফান্ড ক্রাইসিসের কারণে। এই যে আপনি সাংবাদিকদেরকে 5,000 টাকা দেন, এই সাহসটা তো এমনি হয় নাই। বাংলাদেশে এই চর্চাগুলো আসলে আছে, এটাই আসলে হওয়ার কথা। একটা ডেমোক্রেটিক স্টেটে সাংবাদিক বা সংবাদ মাধ্যমকে ইন জেনারেল আমরা বলবো ফোর্থ স্টেট বলে, ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বলে। কেন? একটা ডেমোক্রেসির 3টা পিলারের উপরে মোটা দাগে দাঁড়িয়ে থাকে, যেটা রাষ্ট্রীয় স্ট্রাকচার। একটা হচ্ছে এটার একটা শাসন বিভাগ থাকে, এক্সিকিউটিভ। এটার একটা আইন প্রণয়ন বিভাগ বা আইন বিভাগ থাকে, আমরা যেটাকে সহজ ভাষায় এখন সংসদ আমাদের ক্ষেত্রে যদি বলি। আর একটা হচ্ছে একটা বিচার বিভাগ থাকে। এই 3টা হলো কনস্টিটিউশনাল 3টা পিলার। আরেকটা হচ্ছে, এই জন্য বলা এটা কনস্টিটিউশনাল না, কিন্তু এটার উপরেও গণতন্ত্র ডিপেন্ড করে। তাহলে ঠিক উল্টো কথা, আপনি যদি গণতন্ত্র ধ্বংস করতে চান তাহলে বাকি সবগুলো তো খাবেনি। আপনি আইন বিভাগ বলে কিছু নয়, প্রশাসন আইন বিভাগ খেয়ে ফেলেছে, বিচার বিভাগ খেয়ে ফেলে, সব একটা জিনিসে তালগোল পাকিয়ে পরিণত হয়েছে। ফোর্থ স্টেটটা, ফোর্থ পিলারটা আপনি রাখবেন না, এটাই নিয়ম। ফলে আপনি যেটা করেন, আপনি প্রলোভন দেন। অনেকে এই প্রলোভনে বিক্রি হয়ে যায়। আমরা প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন দেখলে বুঝতে পারি কি সব মানুষ কি সব কথাবার্তা বলছে, কি এক সংবাদ সম্মেলন হচ্ছে। বিভিন্ন এখন এক একজনের দর এক এক রকম। কাউকে একটা টিভি চ্যানেল দিলেন, কাউকে একটা পত্রিকা দিলেন, কাউকে জমি দিলেন, কাউকে বিদেশে ঘুরতে নিয়ে গেলেন, কাউকে কিছু তদবিরবাজি করতে দিলেন, কোনো না কোনো ফর্মে কিনে ফেললেন। আর কেউ বিক্রি হয় না, তাদের ক্ষেত্রে আপনি তীব্র ভয় তৈরির চেষ্টা করলেন। আমরা অনেক পত্রিকার ক্ষেত্রে দেখেছি সম্পাদকের ভীষণ দৌড়ের উপরে রাখা হয়েছে নানা মিথ্যা অজুহাতে, মিথ্যা অভিযোগে। উদ্দেশ্য তাকে ভয় দেখিয়ে, চাপ দিয়ে ম্যানেজ করে ফেলা। সুতরাং আজকে যে বাংলাদেশটা আমরা দেখছি, এর গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে যে স্বৈরতন্ত্রে পরিণত হয়েছে, তার পেছনে বিরাট দায়ভার মিডিয়ার আছে। আমি জানি মিডিয়া যারা শুনছেন তাদের মধ্যে তারা এই প্রশ্ন এখন পাল্টা ছুড়ে দেবেন যে এই রকম পরিস্থিতিতে কি আসলে যদি একটা অথরিটারিয়ান স্টেটের সর্বোচ্চ পর্যায়ে থেকে চাওয়া হয় যেখানে মিডিয়া কাজ করতে পারবে না ফ্রিলি, তার দায়িত্ব পালন করতে পারবে না, সেটা কি সম্ভব? উত্তর হচ্ছে এটা খুব কঠিন, প্রায় অসম্ভবের পর্যায়ে। কারণ আমরা ভারতে দেখেছি গণতান্ত্রিক ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত মোদী সরকার পরপর 2 টার্ম কিভাবে মিডিয়ার উপরে নিপীড়ন তৈরি করেছে, কিভাবে মিডিয়া কিনে নিয়েছে, যারা সত্য কথা বলার চেষ্টা করেছে তাদেরকে কিভাবে নিপীড়ন করেছে। সুতরাং এটা আসলে খুব কঠিন একটা জায়গা। বটম লাইন, মতিউরের স্ত্রী যে বলছেন বড় বড় সাংবাদিক কিনে তিনি এই জায়গায় এসছেন এবং এগুলোকে আর পাত্তা টাত্তা দেন না, এটা হবার সম্ভাবনা খুব বেশি। বাংলাদেশে যাবতীয় অন্যায়ের সাথে, অন্যায় প্রিভেল করার সাথে, অন্যায় এইভাবে এস্টাবলিশ হওয়ার সাথে মিডিয়ার নির্লিপ্ততা এবং বহু ক্ষেত্রে বিক্রি হওয়াটা এটার সাথে জড়িত, এটা আমাদের মানতে হবে। আরেকটা কথাও বলে রাখি, আমার এই জায়গা থেকে আমি কিছুটা সহানুভূতিশীল থাকতে চাই মিডিয়ার প্রতি। এইখানে তাদের জন্য, অনেকের জন্য এই দায়িত্ব পালন করা ইনক্রিজিংলি ইম্পসিবল হয়ে উঠছে। এইরকম শাসন ব্যবস্থা মিডিয়ার গলা টিপে মেরে ফেলবেই। এটা যতদিন যাবে এটা আরো বেশি মারা যাবে, এটাই হবার কথা। সুতরাং একটা গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার ছাড়া এর ভবিষ্যৎ বা আশু। এক ছাগল অনেককে তার সাথে যুক্ত করে ফেলেছে। প্রথম একজন তরুণ, তারপর তার বাবা, তারপর তার বাবার কাণ্ডকীর্তি দেখা গেল। এরপরে যেই ফার্ম থেকে এটা কেনার কথা হয়েছিল অ্যাড্রেস সাদিক অ্যাগ্রো, সেটাই জোড়ালো। এবার আমরা দেখছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর টু সাম এক্সটেন্ট জড়িয়ে যাচ্ছেন এবং এই জড়ানোর ধরনটা কি সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে এবং আলাপ আলোচনাগুলো জারি থাকা দরকার আমাদের সমাজে। প্রশ্ন আসতেই পারে, প্রশ্ন আমরা করতেই পারি, শেষ পর্যন্ত তিনি কতটা জড়াবেন সেটা একটু দেখার ব্যাপার আছে। আমাদের সামনে 2টো ছবি এসছে সম্প্রতি। একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন গভর্নর হয়েছেন তখন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মতিউর। চোর বলি বা ডাকাত বলি, টাউট, বাটপার, উই ক্যান ইউজ এনি ওয়ার্ড, অসভ্য
মানে এতটাই অসভ্য উনি, যিনি তার বায়োলজিক্যাল সন্তানের অস্তিত্বকে পরিচয়কে অস্বীকার করেন। যাই হোক, তার সাথে হজের এহরাম বাঁধা অবস্থায় গভর্নরের ছবি এবং তাকে শুভেচ্ছা জানানোর ছবি পড়ি। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর সদস্য পদ থেকে সদ্য প্রত্যাহার করা ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সখ্যতা নিয়ে আলোচনার মধ্যে দুজনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ছবিতে দুজনকে হজের এহরাম বাঁধা অবস্থায় দেখা যায়, অপর ছবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কার্যালয়ে রউফ তালুকদারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মতিউর। কেন সখ্যতা নিয়ে এই প্রশ্ন? এই জায়গাটা সবচেয়ে জরুরি। মতিউর রহমান 2022 সালের 1 ফেব্রুয়ারি 3 বছরের জন্য সোনালী ব্যাংকের পরিচালক পদে নিয়োগ পান। বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার সেই সময় অর্থ সচিব ছিলেন। তার জোর সুপারিশেই তিনি সোনালী ব্যাংকের পরিচালক হয়েছিলেন। এমন আলোচনার মধ্যে এই ছবি সামনে এলো। জানা গেছে একটি ছবি 2023 সালে হজের সময় সৌদি আরবে তোলা, অপর ছবিটি 22 সালে আব্দুর রউফ তালুকদার গভর্নর নিয়োগের পর তাকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ ব্যাংকে যান মতিউর রহমান। একটু ভাইরাল হলেও এগুলো নিয়ে তীব্র আলোচনা চলছে। জনাব মতিউর তার অবৈধ টাকা বানানোর জন্য যতগুলো জায়গা ব্যবহার করেছেন, আমরা জানি শেয়ার কারসাজি করেছেন মারাত্মকভাবে, ঘুষ মানে ব্যবসায়ীদেরকে জিম্মি করে চাপ দিয়ে ঘুষের ব্যাপার আছে, আবার শুধু জিম্মি করে চাপ দিয়ে না, আবার অনেক ক্ষেত্রে তাদেরকে অন্যায় সুবিধা দেওয়ার জন্য রাষ্ট্রের স্বার্থ নষ্ট করে ঘুষ খেয়েছেন, সেটা আছে। এবং উনি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকার ক্ষমতা ব্যবহার করে লোন নিয়ে নানান কারসাজি করে সেখান থেকে টাকা বানিয়েছেন। এই আলোচনা সিরিয়াস আছে এবং উনি যখন এই বোর্ডে যান, সেই বোর্ডে যাওয়া নিয়ে অনেকের তার ব্যাপারে রিজার্ভেশন ছিল, তার বিরোধিতা ছিল, কিন্তু না, জনাব রউফ তালুকদার যিনি এখন গভর্নর, তখন উনি অর্থ সচিব ছিলেন, তার জোর সুপারিশেই এই কাজটা করতে হয়েছিল। তাহলে আমাদের এই প্রশ্ন আসতে পারে যে এই যে কারসাজিগুলো হয়, কারসাজি করে টাকা বানানো হয়েছে, এবং আমরা খুব ভালোভাবে জানি একটা মানুষকে যখন ওই জায়গায় পাঠানো হবে তার আগে তার মানে রিপিটেডলি আমরা এই কথাটা বলছি, সেটা হলো প্রত্যেকটা মানুষের তথ্য আসলে সরকারের প্রতিটা পর্যায়ে, উঁচু পর্যায়ে তো আছেই। সুতরাং যারা মতিউর কি করে বাড়াচ্ছেন, কি পরিমাণ লুটপাট করছেন, কি পরিমাণ ডাকাতি করছেন, এই তথ্য সবার কাছে ছিল এবং জেনে শুনে এরকম একজন মানুষকে রীতিমতো জোর করে ওই পদে বসিয়েছেন বর্তমানে যিনি গভর্নর, আগে যিনি অর্থ সচিব ছিলেন। আমরা খুব সহজেই প্রশ্ন করতে পারি কেন, আবার এই কেনর জবাবও দেওয়ার কিছু নেই, তাই না? বব ডিলানের গানে যেমন আনসার মাই ফ্রেন্ড ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড, আমরা সবাই জানি উত্তরটা কি। সুতরাং এই মতিউরের সাথে তার একটা যোগসাজশের কথা স্পষ্টভাবেই আসতে পারে আলোচনায়, এবং এই সখ্যতার ছবি আমরা যখন দেখি তখন এটা আমাদের কাছে অঙ্ক মেলানো, 2 2 4 মেলানো আদৌ কঠিন কোনো ব্যাপার না। প্রশ্ন হচ্ছে এখন জনাব রউফ তালুকদার পর্যন্ত এই ছাগল কাণ্ডের ঝড় গিয়ে পৌঁছবে কিনা, গভর্নর পর্যন্ত এটা বলা একটু কঠিন, তবে সম্ভবত ওই পর্যন্ত পৌঁছছে না। কারণ হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই মুহূর্তে এমন সব মানুষকে করা হয় যে মানুষগুলো বহু মানুষের, সরকারের বহু অলিগার্কের স্বার্থ নিশ্চিত করেন। এর আগে যিনি গভর্নর ছিলেন, আমরা জানি উনি ইন্টারন্যাশনাল একটা সংস্থার রেটিংয়ে ডি গ্রেড পেয়েছিলেন গভর্নর হিসাবে, সারা পৃথিবীর গভর্নর থেকে তারা রেটিং করে, তাকে আইন পরিবর্তন করে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখা হয়েছিল। কারণ ভুল না করে থাকলে 65 বছর পর্যন্ত তাদের চাকরিতে থাকার কথা, কিন্তু সেইটাকে ওনার বয়স পার হয়ে যাচ্ছে, সেটাকে এক্সটেন্ড করে আইন সংশোধন করা হয়েছিল। ঠিক একইভাবে এখন যিনি আছেন তারও আসলে কাজ কি, মানে গভর্নরের কাজ, বাংলাদেশ ব্যাংকের কাজ ছিল টু রেগুলেট দ্য ব্যাংকিং সিস্টেম, পুরোটাকে, যেহেতু জনগণের টাকায় ব্যাংকগুলো ব্যবসা করে তাই এগুলোকে রেগুলেট করা। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সরকারের সময় এসে দাঁড়িয়েছে কিভাবে অলিগার্কদের স্বার্থ রক্ষা করে ব্যাংকগুলোকে লুটপাট করতে, ব্যাংকগুলো তারা যাতে লুটপাট করতে পারে, সেগুলোতে ডাকাতি করতে পারে, সেটা নিশ্চিত করা। এটা একেবারে দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নরের। সব মানে এটার মধ্যে কোনো লুকোচাপা নেই, রাগ ঠাক নেই। সো এই গভর্নরও আছেন আসলে এরকম বহু বড় বড় অলিগার্কের স্বার্থ রক্ষা করার জন্য। সুতরাং মতিউরের এই ঝড়ের কারণে তাকে সরে যেতে হওয়া বা তার উপর অনেক বেশি ঝামেলা হওয়ার সম্ভাবনা কম, কারণ আরো অনেক বড় বড় অলিগার কাছে যারা তাকে রক্ষা করতে চাইবেন। একজন মতিউরকে মানে যদি আপনি বলির পাঠা বানিয়ে দেন তাতে কিছু আসে যায় না, একটা সাদিক আগ্রহকে বানিয়ে দেন তেমন মেজর কিছু না, কিন্তু একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এটা বানানো সোজা না। এবং সরকারের যে ইমেজের প্রশ্ন আছে কর্মরত একজন গভর্নরের উপরে, সেই ব্যবস্থা নাও হতে পারে। আবার পাল্টা ওনারা যদি রিটায়ারমেন্টে যান, এটা আমরা দেখছি, রিটায়ারমেন্টের পর হয়তো এই প্রিয় দর্শক, এত সময় ধরে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখানো হয়েছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন যে বর্তমানে বিএনপি কেমনভাবে মাঠে নেমেছেন, তারা এবার কি সরকার পতনের উদ্দেশ্যে নেমেছেন নাকি খালেদা জিয়ার মুক্তির উদ্দেশ্যে নেমেছেন। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন যে বর্তমানে বিএনপির কি উদ্দেশ্য রয়েছে, তারা কিভাবে আন্দোলনে নেমেছেন, তারা এবার কি কোনো কিছু করতে পারবেন, তারা কি আসলে সরকার পতন করতে পারবেন। তাহলে দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।